আমরা কথকতা। আমরা এসেছি তোমাদের নিয়ে যেতে গল্পের রঙিন রাজ্যে। আমাদের আজকের নিবেদন মতিনন্দীর উপন্যাস কনির দ্বিতীয় পর্ব। সকাল ৮টা প্রায়। ক্ষিতীশ বাজার করে ফিরছে। জুপিটারে আর সে যায় না। সকাল বিকাল এখন তার কোনো কাজ নেই। অবশ্য বাজার করাটা তার নিত্যদিনের কাজগুলির অন্যতম। সে বাজারে যায় বাড়ির কাছের বস্তির সরু গলি দিয়ে, ফেরে সেন্ট্রাল এভিনিউতে চিলড্রেন্স পার্কটাকে ঘুরে অন্য পথ ধরে। আজ ফেরার পথে দেখল পার্কে খুব ভিড়। বিশ্রাম চালাটায় টেবিল চেয়ার পাতা, লাউডস্পিকারে হিন্দি ফিল্মের গান বাজছে। হঠাৎ বন্ধ করে ঘোষণা হলো, নেতাজি বালক সংঘের উদ্যোগে 20 টাকা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু হয়েছে কাল রাত 8টায়, শেষ হবে আজ বিকেল 4টায়। লাউডস্পিকারে অন্য একটি চাপা গলা শোনা গেল, এই শালা 4টায় কিরে, পর 4 ঘটিকায়। অ্যালাউন্স করতে হলে শুদ্ধ করে বলতে হয়। যা লেখা আছে তাই তো পড়েছি। দে দে আমাকে মাইকটা দে। এরপর অন্য এক কণ্ঠে শোনা গেল, প্রতিযোগিতা শুরু হয়ে আছে কল্যরাত্রি 8 ঘটিকায়। উদ্বোধন করেন অতীত দিনের খ্যাতিকীর্ত ফুটবল খেলোয়াড় শ্রীকৃষ্ণপ্রসাদ মাইতি। প্রতিযোগিতা সমাপ্ত হইবে অদ্য বৈকাল 4 ঘটিকায়। পুরস্কার বিতরণ করিবেন শ্রদ্ধেয় জননেতা ও আমাদের সংঘের প্রধান পৃষ্ঠপোষক শ্রী বিষ্ণুচরণ ধর্মমহাশয়। প্রতিযোগিতায় নেমেছিলেন 22 জন প্রতিযোগী, 8 জন অবসর নিয়েছেন ইতিমধ্যে। ক্ষিতীশের চোখ হঠাৎ আটকে গেছে কঞ্চির মতো লম্বা নিকশ কালো একটি চেহারাতে। গোলাকৃত পার্কটিকে ঘিরে রেলিং, তার থেকে 6 হাত ভিতরে সিমেন্টের পথটা বেড় দিয়েছে মধ্যস্থলের ঘাসের জমিকে। প্রতিযোগীরা পথ ধরে হাঁটছে ক্লান্ত মন্থর গতিতে। অধিকাংশেরই বয়স 16-17। বৈশাখের ভয়ঙ্কর রোদ মাথায় নিয়ে তপ্ত সিমেন্টের ওপর ওদের সারা দুপুর হাঁটতে হবে। পরনে ঢিলে ফুল প্যান্ট, ঢলঢলে বুশ শার্ট, পায়ে হাওয়াই চটি। চুলটা ছেলেদের মতো হলেও ঘাড়ের কিনারে পৌঁছে গেছে। রাস্তার মাঝ থেকে ক্ষিতীশ রেলিংয়ের ধারে সরে এলো। ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই। পার্কের মধ্যে শিশু ও বালকদেরই ভিড়। বয়স্করা রাস্তা দিয়ে চলতে চলতে শুধুমাত্র ঘাড় ফিরিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। প্রতিযোগীদের চোখে রাত্রি জাগরণ, ক্লান্তি আর ক্ষুধার ছাপ। পার্কের চক্কর প্রায় 75 মিটারের। ওদের কেউ কেউ চেনা লোকেদের সঙ্গে শুকনো হাসছে, 2-4টে কথা বলছে। গঙ্গায় সাঁতারের সঙ্গী সেই 3টি ছেলে পার্কের মধ্যে ঘাসের ওপর দিয়ে কনির পাশাপাশি হাঁটতে হাঁটতে ওর সঙ্গে কথা বলল। কনি হাত নেড়ে ওদের চলে যেতে বলছে। চটি জোড়া খুলে পথের পাশে রাখলো। উদ্যোক্তাদের দেওয়া লজেন্স পকেট থেকে বার করে ওদের 3 জনকে দিয়ে একটা মুখে পুরল। হাঁটতে হাঁটতে সে মুখের কাছে হাত তুলে জলপানের ইশারা করতেই নেতাজি বালক সংঘের একজন ছুটে গিয়ে তাকে 1 গ্লাস জল দিয়ে এলো। 3-4 চক্করের পর আবার সে চটি পড়ল। ক্ষিতীশের হুঁশ ফিরল যখন তার প্রতিবেশী অমূল্যবাবু অফিস যাবার পথে দাঁড়িয়ে গিয়ে বলল, কি দেখছেন ক্ষিতীশবাবু, বাঙালির ক্রীড়া চর্চা? লোকটাকে ক্ষিতীশ একদমই পছন্দ করে না। শুধু নাটকীয় ঢঙে বাঁকামাকা কথা বলে। আর কি করবে বলুন, আমরা ওদের ক্রীড়া চর্চার জন্য তো কিছু ব্যবস্থা করে দিইনি, ওরা ওদের মতোই যা হোক ব্যবস্থা করে নিয়েছে। কথায় কথা বাড়ে, তাই ক্ষিতীশ আর না দাঁড়িয়ে বাড়িমুখো হলো। সদর দরজা তালা বন্ধ। লীলাবতী বেরিয়েছে। অবশ্য দ্বিতীয় চাবি ক্ষিতীশের কাছে আছে। ঘড়ি দেখে সে জিভ কাটল। প্রায় 50 মিনিট দেরি হয়েছে। অর্থাৎ লীলাবতী এতই রেগেছে যে রান্না না চাপিয়েই বেরিয়ে গেছে। ক্ষিতীশ রান্নার উদ্যোগ শুরু করলো। আনাজ কুটতে বসে বারবার তার ইচ্ছে করলো পার্কে গিয়ে কনিকে দেখতে। এই দ্বিতীয়বার সে ওকে দেখলে। অবিরাম হাঁটা ব্যাপারটা সে একদমই পছন্দ করে না। এতে বুদ্ধির দরকার হয় না, আর বলদের মতো শুধু পাক খাওয়া। স্পিড দরকার হয় না, পেশির জোর লাগে না, পাল্লা দিতে হয় না আরেকটি মানুষের সঙ্গে। একে স্পোর্টস বলতে ক্ষিতীশের ভীষণ আপত্তি। একবার সে গোলদিঘিতে চিৎকার করে তার আপত্তিটা জানিয়েছিল 90 ঘন্টা সাঁতার কেটে বিশ্ব রেকর্ড লাভে প্রয়াসী এক সাঁতারুকে। ওরে বুদ্ধু, এখনো যে একটা অলিম্পিক মেডেল সাঁতার কেটে আমরা পাইনি, আর এসব বুজরুকি করে রেকর্ড করে কি তুই দেশের মান বাড়াবি? ক্ষিতীশকে জনাচারেক লোক টেনে সরিয়ে না দিলে হয়তো সে তক্ষুনি জলে ঝাঁপিয়ে সম্ভাব্য বিশ্ব রেকর্ডটিকে তছনছ করে দিত। তবে সে এইটুকু মাত্র মানে, এসব অবিরাম ব্যাপারগুলোর মধ্য দিয়ে কার কেমন সহনশীলতা, কেমন একগুঁয়েমি সেটা বোঝা যায়। কিন্তু কি লাভ হয় তাতে, যদি না সুশৃঙ্খল ট্রেনিং আর টেকনিকের মারফত সেগুলোকে বড় কাজে লাগানো হয়? অপচয়। ক্ষিতীশ এইসব অপচয় দেখে বিরক্ত বোধ করে, খুব বিরক্ত বোধ করে।
কিন্তু এখন সে ছটপট করছে পার্কে যাবার জন্যে। উঠে গিয়ে ঘড়ি দেখল, হিসেব কষে বের করলো কোনি প্রায় 14 ঘন্টা হাঁটছে। এখনো 6 ঘন্টা বাকি। ভয়ঙ্কর এই শেষের 6 ঘন্টা টিকতে পারবে কি? কুকারে রান্না চাপিয়ে ক্ষিতিশ দরজায় তালা এঁটে আবার বেরিয়ে পড়ল। পার্কে দর্শকদের সংখ্যা ক্ষীণ, গাছের ছায়ায় কিছু, আর বিশ্রাম চালায় উদ্যোক্তারা। কোনি হাঁটছে, মাথায় ছেঁড়া বেতের টুপি। ক্ষিতিশ গুনে দেখল ওরা 13 জন। একজন বসে গেছে। পার্কে ঢুকে সে একটা গাছের ছায়ায় দাঁড়ালো। কোনি যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। কোনির গাল বেয়ে ঘাম গড়িয়ে চিবুকে, চোখ দুটি বসে গেছে। গালের উঁচু হাড় দুটো আরও উঁচু, ঠোঁটের চামড়া শুকনো। কিন্তু মাথাটা তুলে যেভাবে পাতলা দেহটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতেই ক্ষিতিশের মনে হলো আকাশ থেকে আগুন ঝরলেও কোনির চলা থামবে না। কেন মনে হলো ক্ষিতিশ তা ব্যাখ্যা করতে পারবে না। শুধু এটুকুই সে বলবে, একটা লোক নিজের সম্পর্কে কি ভাবে সেটা বোঝা যায় চলার সময় মাথাটাকে সে কেমনভাবে রাখে তাই দেখে। ক্ষিতিশ বাড়ি ফিরল 12টায়। লীলাবতী কথা বলছিল দোকানের দুটি মেয়ের সঙ্গে। ক্ষিতিশ দাঁড়িয়ে গিয়ে বলল, হাতিবাগানের ঘরটা কি হলো? অনেক টাকা সেলামি চাই, সম্ভব নয়। সে ঘরে ঢুকে গেল। অন্য মনস্কের মতো স্নান ও খাওয়া সেরে সে ঘন ঘন ঘড়ি দেখতে লাগলো। 3টে বাজার সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে পড়ল। 13 থেকে 8, বসে গেছে 5 জন। পার্কে এখন বেশ ভিড়। লাউডস্পিকার রেকর্ড বাজানো বন্ধ করে নানাবিধ ঘোষণায় মত্ত। তারই মাঝে প্রতিযোগীদের জানিয়ে দেওয়া হলো আর মাত্র 50 মিনিট বাকি। কোনি হাঁটছে। ক্ষিতিশ জানত ও হাঁটবে এবং শেষ করবে। ক্লান্তি ওর পদক্ষেপে ধরা পড়ছে। সকালের সেই 3টি ছেলে ওর পাশাপাশি ঘাসের উপর দিয়ে চলছে। কোনি 2-1 বার ওদের কথা শুনে হাসল। ক্ষিতিশ লক্ষ্য করল ডান পাটা টেনে টেনে হাঁটছে। অন্য প্রতিযোগীদের মধ্যে 2টি বছর 10-এর ছেলে, বেশ তাজাই দেখাচ্ছে। আমাদের আজকের সভাপতি বরেণ্য জননেতা ও এই সঙ্গের হিতশ্রী শ্রীযুক্ত বিষ্ণুচরণ ধর মহাশয় তার শত কাজ ফেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা গর্বিত। ক্ষিতিশ লাউডস্পিকার থেকে কান সরিয়ে চোখ পাঠালো চালার নিচে। সেখানে টেবিলের উপরে ইতিমধ্যে একটি সাদা চাদরের এবং তোড়া ভরা 2টি ফুলদানির আবির্ভাব ঘটেছে। তার পিছনে বসে আজকের সভাপতি। আরে, এ তো গঙ্গার ঘাটে সেই হিপোটা। ক্ষিতিশ অবাক হয়ে গেল। আর 20 মিনিট বাকি প্রতিযোগিতা শেষ হতে, তারপরই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। লাউডস্পিকারে ফিসফিস আলোচনা শোনা গেল। বলতে ভুল হয়ে গেছে, পুরস্কার বিতরণের আগে সভাপতি মহাশয় তার ভাষণ দেবেন। 8 জনেই শেষ করল প্রতিযোগিতা। পার্কে হাজির প্রায় 100 শিশু, বালক ও বয়স্ক ভিড় করে দাঁড়ালো চালার সামনে। ক্ষিতিশও এগিয়ে গেল। তার চোখ খুঁজতে খুঁজতে কোনিকে পেল। সিমেন্টের সিঁড়ির ধাপে বসে পা ছড়িয়ে 2 হাতে টিপছে ডান উরু। ওরে বাবা, আর আমি হাঁটা রেসে নামছি না। দূর দূর, ফার্স্ট সেকেন্ড থার্ড নেই। তোকে তো পই পই করে বলেছিলুম নাম দিস না। আমি আর ভাদু একবার নেমেই টের পেয়ে গেছিলুম। বোকাস ব্যাপার। কান্তি যে বলছিল লোকেরা এসে পিন দিয়ে টাকা আটকে দেয় জামায়, কই দিল না তো। এইসব ছোটোখাটো কম্পিটিশনে দেয় না। তোকে বলেছে, কোনি যদি ফাঁক পরে নাম তো দেখতিস, অন্তত 20-25 পেয়ে যেত। প্যান্ট শার্ট পরলে তো ওকে ছেলে দেখায়। ঘোড়ার ডিম দিত। এখানকার লোকেরাই কঞ্জুস। না রে, ঠিকই বলছে ভাদুটা। আমাকে প্যান্ট পরলে ছেলেদের মতোই তো দেখায়। এই দেখ তো চন্ডু, প্রাইজ টাইজ কি দেবে? পুরো একদিন বাড়ির বাইরে, মা মেরে ফেলবে যদি কিছু হাতে করে না নিয়ে যায়। লাউডস্পিকারে আনুষ্ঠানিক ঘোষণাগুলি শেষ হয়েছে। সভাপতি বিষ্ণুধর বক্তৃতা দিতে শুরু করেছে। ক্ষিতিশ 5 হাত দূরে দাঁড়িয়ে কোনিদের কথাবার্তা শুনছিল। এবার সে এগিয়ে এসে বলল, তুমি সাঁতার শিখবে? মাথাটা তুলল সে। কাঁচা পাকা কদমছাট চুলে ভরা মাথা আর পুরু লেন্সের পেছনে জলজলে 2টি চোখের দিকে একটু বিরক্ত ভরেই তাকালো। তারপর আবার সে নিজের পা টিপতে লাগলো। শিখবে সাঁতার? সাঁতার আমি জানি। না, জানো না। ঝটকা দিয়ে চুল ঝাঁকিয়ে কোনি আবার মুখ তুলল। আপনি জানেন? হ্যাঁ জানি, আমি দেখেছি তোমায় গঙ্গায়। ও সাঁতার চলবে না, সাঁতার শেখার জিনিস। যা জানি তাতেই গঙ্গা এপার ওপার করতে পারি, শেখার আবার কি আছে? অনেক কিছু শেখার আছে। আমার দরকার নেই শিখে, যা জানি তাই যথেষ্ট। ক্ষিতেশের উপস্থিতিকে অগ্রাহ্য করে কোনি দাঁড়ালো, চেঁচিয়ে ডাকলো, গোপলা শুনে যা। টেবিলে স্তূপাকৃত নানাবিধ প্রাইজগুলোর দিকে তাকিয়ে থাকা
খালি পা, ছেঁড়া গেঞ্জি গায়ে 12 বছর একটি ছেলে এগিয়ে এলো। হ্যাঁ রে, মা কিছু বলেছে? যাও না বাড়ি, পিটিয়ে তোমার চামড়া তুলে নেবে। দাদা? দাদা আজ কাজে যায়নি, জ্বর হয়েছে। মার সঙ্গে ঝগড়া হয়েছে তোমাকে নিয়ে। দাদা বলেছে বেশ করেছে কনি। ক্ষিতীশ ভাবল আর একবার কনির সঙ্গে কথা বলবে, কিন্তু ততক্ষণে কনিকে ডেকে নিয়ে গেছে নেতাজি বালক সংঘের কর্মকর্তারা। প্রতিযোগীদের হাতে একটি করে খাবারের ঠোঙা দেওয়া হচ্ছে। এই যে শরীর, একে চাকর বানাতে হবে। ক্ষিতীশ ফিরে তাকালো বক্তৃতাকারীর দিকে। মাইক্রোফোনের পিছনে একটি ধুতি পাঞ্জাবি পরা চর্বির ঢিবি। ক্ষিতীশ ভিড় কেটে চাতালের দিকে এগোলো। কি করে তা সম্ভব? আপনার লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু পারবেন কি আপনি আর্চ করতে, পিকক হতে? যদি কেউ আপনাকে চাঁটি মেরে পালায়, পারবেন কি তাকে দৌড়ে ধরতে? না, পারবেন না। আমি জানি আপনি পারবেন না। সভাপতির পিছন থেকে কণ্ঠস্বর শোনা গেল, একবার পরীক্ষা করে দেখব নাকি? বিষ্ণুধর পিছন দিকে তাকালো। ক্ষিতীশকে দেখে ভ্রু কোঁচকালো। মাইকে হাত চাপা দিয়ে চাপা গলায় বলল, সব জায়গায় ইয়ার্কি মারবেন না। তারপর হাত সরিয়ে দিয়ে বলতে শুরু করলো, কেন পারবেন না জানেন কি কারণটা? কারণ আপনার শরীর ফিট নয়, আর ফিটনেস আসে নিয়মিত ব্যায়াম থেকে। বিষ্ণুধর পিছনে ফিরে তাকালো। ক্ষিতীশ মাথা হেলিয়ে তারিফ জানালো। ব্যায়াম সেই জন্যেই সকলের করা দরকার। হাঁটাও একটা ব্যায়াম। তাই নেতাজি বালক সংঘের তরুণ কর্মীদের, যারা দিনরাত পরিশ্রম করে আজকের এই প্রতিযোগিতাকে সফল করে তুলেছে, তাদের বললাম, তোমরা হাঁটার ব্যবস্থা করো, আমি আছি তোমাদের সাথে। এটা সমাজসেবার কাজ, আমি থাকবো তোমাদের পাশে পাশে। আগে আগে নেতৃত্ব দিতে হলে সামনে থাকতে হয়। বিষ্ণুধর পিছনে তাকিয়ে ভ্রু কোঁচকালো, তারপর মাথা হেলালো। পাশে পাশেই বা বলি কেন, আমি থাকবো আগে আগে। সমাজের কল্যাণের জন্য, মানুষকে সুস্থ সবল করার জন্য যখনই সংগঠন গড়ে উঠবে, সবার আগে আমাকে ছুটে আসতেই হবে। ছোটার কথাটা চেপে যান। পিছন থেকে ফিসফিস শোনা গেল, যদি কেউ বলে একটু ছুটে দেখান। বিষ্ণুধর ঢোক গিলে বলল, কিন্তু ছুটেই বা আসবো কেন? মানুষ ছোটে কখন? যখন সে ভয় পায়, দিশাহারা হয়। কিন্তু জনগণ সহায় থাকলে আমি ভয় পাবো কেন? জনগণই পথ বলে দেবে। সুতরাং দিশাহারা হব কেন? না, আপনাদের আশীর্বাদ থাকলে আমি ভয় পাবো না। সঠিক পথেই আপনাদের সেবা, দেশের ও দশের সেবা করে যেতে পারবো। তাই আজ প্রতিযোগীদের এই কথা বলেই বক্তব্য শেষ করব। শরীরকে ফিট না করলে পরিশ্রম করতে পারবে না, পরিশ্রম না করলে দেশ গড়ে তুলতে পারবে না। তাই আজ যে প্রতিযোগিতার মধ্যে দিয়ে তোমরা হাঁটা শুরু করলে। বিষ্ণুধর পকেট থেকে হাত ঠুকিয়ে হাতড়াতে লাগলো। এই যে হাঁটা, হাঁটা জীবনের পথে। বিষ্ণুধর অসহায়ভাবে পিছনে তাকালো। ভুলে গেছেন? ঘাড় নেড়ে অসহায়ভাবে বিষ্ণুধর ফিসফিস করে বলল, রবি ঠাকুরের একটা পদ্য লিখে এনেছিলুম, পাচ্ছি না। বলুন। এই যে যাত্রা শুরু হলো ছোট্ট এই পার্কে। মাইক্রোফোনে গম গম করে উঠল সভাপতির আবেগ ভরা কণ্ঠ। এই যে যাত্রা শুরু হলো ছোট্ট পার্কে, ধীরে ধীরে তা বৃহত্তর জীবনের দিকে, সুখ সমৃদ্ধি ভরা জীবনের দিকে তোমাদের নিয়ে যাক। এই পার্ক পরিক্রমা রূপান্তরিত হোক বিশ্ব পরিক্রমায়। জয় হিন্দ। বিষ্ণুধর হুবহু বলে গেল ক্ষিতীশের প্রম্পট শুনে। শুধু জয় হিন্দের পরে গলা কাঁপিয়ে যোগ করলো, ইনকিলাব জিন্দাবাদ। পুরস্কার দেওয়া হলো। প্লাস্টিকের কিট ব্যাগ আর তোয়ালে পেল যারা 20 ঘন্টা সম্পূর্ণ করেছে। 16 ঘন্টা পরে যারা অবসর নিয়েছে তাদের শুধুই ব্যাগ, আর 12 ঘন্টা পরে যারা, তাদের শুধুই তোয়ালে। কোনি পুরস্কার নিয়ে ব্যাগটাকে উল্টে পাল্টে দেখল। সভাপতিকে নমস্কার জানানোর দরকারও মনে করল না। খাবারের ঠোঙাটা ব্যাগের মধ্যে ভরে সে ভাইয়ের হাতে দিয়ে বলল, বাড়ি যাই, এটা মাকে দিতে হবে। ভাইয়ের কাঁধে হাত রেখে খোঁড়াতে খোঁড়াতে কোনি চলে যাচ্ছে। ক্ষিতীশ এক দৃষ্টে তাকিয়ে। মাথা উঁচু, কঞ্চির মতো শরীরটা দুলছে। সঙ্গে ওর বন্ধু ভাদু আর চণ্ডু। পার্ক থেকে বেরিয়ে ওরা ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। ক্ষিতীশের মনে হলো ওর বাড়ির ঠিকানাটা নিয়ে রাখলে হতো। আপনাকে বেস্টাদা ডাকছে। কে বেস্টাদা? অন্যমনস্ক ক্ষিতীশ বলল, আজ যিনি সভাপতি। ক্ষিতীশকে দেখেই বিষ্ণুধর একগাল হেসে বলল, ফিনিশিংটা সবাই বলছে দারুণ হয়েছে।
তারপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ইনকিলাব জিন্দাবাদটা অ্যাড করলাম, তার কারণ আছে। আমার প্রোগ্রেসিভ নেচারটা বুঝিয়ে দেওয়া দরকার। চলুন চলুন, আমার গাড়ি রয়েছে, আপনাকে সব বলছি। আমার বাড়ি চলুন। বিষ্ণুধর আগামী সাধারণ নির্বাচনে দাঁড়াবে, তাই এখন থেকেই সে তোড়জোড় শুরু করেছে। পাড়ায় পাড়ায় নানান ব্যাপারে টাকা দিয়ে অনুষ্ঠান করাচ্ছে, আর তাতে সভাপতি হয়ে বক্তৃতা দিচ্ছে। নির্দলীয় সমাজসেবক হিসেবে সে ভোট চাইবে। বিষ্ণুধর গাড়িতে বসে কথাগুলো জানিয়ে দিল। বাড়ি পৌঁছে বলল, আপনাকে আমার দরকার। আমাকে? হ্যাঁ, আপনি আমার স্পিচ রাইটার হবেন, বক্তৃতা লিখে দেবেন। অবশ্যই এর জন্য টাকা দেব। রাজি? আমি তো খেলার ব্যাপার ছাড়া আর কিছু জানি না। ক্ষিতীশ বিস্ময়ের ধাক্কা সামলাতে সামলাতে বলল, সেজন্যই তো আপনাকে চাই। খেলা নিয়েই বক্তৃতা দিতে চাই, আর কিছু নিয়ে নয়। বিনোদ ভড় হচ্ছে সিটিং এমএলএ, খেলার লাইনের লোক, অনেক ক্লাবের প্রেসিডেন্ট। আমিও খেলার লাইন ধরে ক্যাম্পেন করব। বিনোদ ভড় মিনিস্টার হতে চায়। সিঙ্গাড়া মুখে দিয়ে ক্ষিতীশ বলল, ভেবে দেখি। রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা। 25 জন প্রতিযোগী, 22টি ছেলে ও 3টি মেয়ে। স্টার্টিং পয়েন্টে ভিড়, প্রতিযোগীরা তেল মাখায় ব্যস্ত। উদ্যোক্তা ঢাকুরিয়া স্পোর্টস ক্লাবের অনুরোধে ক্ষিতীশ প্রতিযোগিতার রেফারি অব দ্য কোর্স। সাঁতারুদের সঙ্গে সঙ্গে যাবে নৌকোয়। স্টার্টিং পয়েন্ট থেকে একটু এগিয়ে সে আর ভেলো নৌকোয় বসে। খিদ্দা, কে জিতবে বলো তো? সুবীরই মনে হচ্ছে। সুবীরের নামা অন্যায় হয়েছে। এইসব কম্পিটিশনে নামীদের থাকা উচিত নয়। ও তো ন্যাশনাল জুনিয়র রেকর্ড হোল্ড করছে। যা বলেছ, তবে বেশিরভাগই আনকোরা দেখছি। ভেলো শাড়ি দিয়ে দাঁড়ানো সাঁতারুদের পর্যবেক্ষণ করতে করতে বলল, ওই লাল কস্টিউম পরা মেয়েটা কে বলো তো? কখনো তো দেখিনি। এত দূর থেকে ক্ষিতীশ পুরুলেন্সের মধ্যে দিয়ে সাদা টুপি মাথায় লাল রঙে মোড়া তুষার ধবল একটিমাত্র দেহ দেখতে পেল। কে তা আমি কি করে জানব? না, এমনিই বলছি। বালিগঞ্জ ক্লাবের ট্রেনার পূর্ণবেন্দু বিশ্বাসকে দেখলুম কিনা মেয়েটির সঙ্গে। খুব বড় লোক মনে হলো। ওই যে সবুজ মোটরটা, ওইটাই করে এসে নামলো। সঙ্গে বাবা মাও যেন রয়েছে। তুই বড্ড বেশি দেখিস। না দেখে উপায় আছে? মোমের পুতুলের মতো চেহারা। ওর পাশেই দেখো পোড়া মাটির কেলে পিলসুজের মতো একটা। কি অদ্ভুত দেখাচ্ছে দেখো। ক্ষিতীশ দেখার চেষ্টা করলো। সেকেন্ড কয়েক তাকিয়ে থেকে তার মুখ থেকে বেরিয়ে এলো একটা শব্দ, কোনি। ঠিক তখনই স্টার্টারের বন্দুক গর্জে উঠল। সাঁতারুরা এগিয়ে যাবার পর ক্ষিতীশদের নৌকাটা পিছু নিল। সুবীর এবং আরও গুটি 10 ছেলে এক ঝাঁকে এগিয়ে গেছে। তারপরেও আর এক ঝাঁক। সব শেষে 3টি মেয়ে ও 2টি বাচ্চা ছেলে। 500 মিটার পর্যন্ত এরা 5 জন প্রায় একসঙ্গেই ছিল। তারপর লাল কস্টিউম ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করলো। খিদ্দা, স্ট্রোক দেখেছো? শরীরটাকে কেমন ভাসিয়ে রেখেছে। ক্ষিতীশ কিছুক্ষণ লক্ষ্য করে বলল, মাথাটা ঠিক মতো নাড়ানো হচ্ছে না। সেন্ট্রাল পজিশনে না থাকলে শরীরের ব্যালেন্স নষ্ট হয়, স্পিডও কমিয়ে দেয়। শরীরটা রোল করছে বড্ড বেশি, কোনোই আরও উঠবে। এই অমনি তোমার শুরু হয়ে গেল খুঁত ধরা। খুঁত না ধরলে দোষ সারবে কি করে? ও কি তোমার ছাত্তর? নাই বা হলো। সামনের 2 ঝাঁকের সাঁতারুদের কেউ কেউ এবার মন্থর হয়ে পিছিয়ে পড়ছে। ক্ষিতীশ ঘাড় ফিরিয়ে পিছনে তাকালো। বাচ্চা ছেলে দুটির সঙ্গে কোনি আসছে বৈঠার মতো হাত চালিয়ে, দুধারে মাথা নাড়াতে নাড়াতে। ওদের থেকে অন্তত 20 মিটার সামনে আর একটি মেয়ে সমান তালে একই গতিতে সাঁতরে চলেছে। লাল কস্টিউমের মেয়েটি তার থেকে আরও 30 মিটার সামনে এবং একটি ছেলের থেকে হাত 10 পেছনে। কোনি! সরোবরের পূর্ব তীর থেকে একটা চিৎকার ভেসে এলো। ক্ষিতীশ আর ভেলো একসঙ্গেই তাকালো। বছর 25-এর শ্যামবর্ণ একটি রুগ্ন যুবক পাড় ঘেঁষে ছুটছে, পরনে ধুতি ও নীল শার্ট, চটিজোড়া হাতে। কোনি, কোনি! গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে। পাড়ে ভিড় জমেছে সাঁতার দেখতে। তাদের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সে ছুটছে, মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে তাকাচ্ছে, মুখখানি অসহায়। কোনি! চিৎকারটা হতাশায় ভেঙে পড়ল। ক্ষিতীশ দেখল কোনিকে পিছনে ফেলে বাচ্চা দুটি এগোচ্ছে। লাল কস্টিউম 2টি ছেলেকে পিছনে ফেলে দিয়েছে। কে বলো তো খিদ্দা? জানি না, কোনো কম্পিটিটরের বাড়ির লোক হবে হয়তো। পাড়ের রাস্তার ধারে ধীর গতিতে সবুজ রঙে একটি ফিয়াট চলেছে। গাড়ির জানলায় উৎকণ্ঠিত একটি পুরুষ ও একটি মহিলার মুখ, মাঝে মাঝে হর্ন দিচ্ছে। নৌকাটা ছপ ছপ শব্দে দাঁড় ফেলে এগোচ্ছে। একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে নীল শার্ট পরা যুবকটি দাঁড়িয়ে।
ক্রমশ সে ক্ষিতীশের চোখে ছোট হয়ে ঝাপসা হতে শুরু করলো। জলের উপর অনেক পিছনে দুটি হাতের ওঠানামা হচ্ছে। তারপর আর দেখা গেল না হাত দুটো। পড়ন্ত রোদের মাঝে মাঝে চিকচিক করে উঠছে ছিটকে ওঠা জল। সামনে হইচই শোনা গেল। প্রথম প্রতিযোগী সাঁতার শেষ করেছে, সম্ভবত সুবীরই। কোনি জল থেকে উঠছে। সাঁতার শেষ করে অনেকেই তখন চুল পর্যন্ত আঁচড়ে ফেলেছে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একজন ঢাকুরিয়া স্পোর্টিং ক্লাবের সারা বছরের কার্যকলাপের বিবরণ পাঠ করে চলেছে একঘেয়ে সুরে। কেউ লক্ষ্যই করল না শেষ প্রতিযোগীর সীমায় পৌঁছানোটা। পাড়ের কাছে কাদা, কোনির পায়ের গোছা কাদায় ডোবা, শরীরটা সামনে ঝোঁকানো। পাড়ে উঠতে গিয়ে সেই অবস্থাতেই সে তাকিয়ে রইল, চোখ দুটি লাল। সস্তার একটা কালো কস্টিউম শীর্ণ দেহের সঙ্গে লেপ্টে, হাঁপাচ্ছে। পিঠের দিকে পাঁজরের হাড়গুলো চামড়ার নিচে বারবার কেঁপে উঠছে। কাঁধের হাড় দুটো উঁচু, সরু লম্বা হাত দুটো ঝুলছে কাঁধ থেকে। একটু দূরে নীল শার্ট পরা রুগ্ন যুবকটি দাঁড়িয়ে মনোযোগে লাউডস্পিকারের কান পাতার ভান করে। টলতে টলতে কোনি উঠে এলো। ওর বয়সী দুটি ছেলে একটু জোরেই নিজেদের মধ্যে বলা বলি করল। তবু তো শেষ করেছে, পরের বছর কম্পিটিশনে প্রথম প্লেস পেত যদি আরেকটু দেরিতে পৌঁছতো। কোনি আর একবার তাকালো। নীল শার্ট পরা যুবকটির মুখ চড় খাওয়া মানুষের মতো অপ্রতিভ, অপমানিত। সাঁতার শিখবে? চমকে কোনি পিছন ঘুরল। সেই লোকটা, কাঁচা পাকা কদম ছাড় চুল, পুরু কাঁচের চশমা। লাল কস্টিউম পরা মেয়েটি সাঁতার শিখেছে, তাই তোমাকে হারালো। তুমিও ওকে হারাতে পারবে যদি শেখো। হঠাৎ কোনির দুটি চোখ জলে ভরে এলো। থরথরিয়ে ঠোঁট দুটি একবার কেঁপে উঠল। তারপরেই চোয়াল শক্ত হয়ে বসে গেল। ক্ষিতীশের চাহনের দপ করে ওঠা শুধু ভেলোই লক্ষ্য করল এবং অস্বস্তি ভরে সে মাথা নাড়ল। ওই যে দাঁড়িয়ে, ওকে। আমার দাদা। নিজেকে টানতে টানতে কোনির ড্রেসিং রুমের দিকে চলে গেল। ক্ষিতীশ এগিয়ে গেল কোনির দাদাকে লক্ষ্য করে। আমি একজন সাঁতারের কোচ, আমার নাম ক্ষিতীশ সিংহ। আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই। ক্ষিতীশ কোনো ভূমিকা না করে সোজাসুজি কথাগুলো বলল। আমার নাম কমল পাল। আমি এক সময় সাঁতার কেটেছি অ্যাপোলোয়। তখন আপনাকে আমি দূর থেকে দেখতাম। কমল তার পাণ্ডুর অসুস্থ চোখ দুটোয় উজ্জ্বল আনবার চেষ্টা করল। তারপর মাথা নাড়িয়ে বলল, আমরা খুবই গরিব, সাঁতার শেখার পয়সা নেই। আমাকে পয়সা দিতে হবে না। তা বলছি না, সাঁতার শিখতে হলে খরচ আছে, খাওয়া দাওয়ার খরচ। আমি পারিনি, সেই জন্য। পয়সা ছিল না খাওয়ার। বাবা প্যাকিং কারখানায় কাজ করত, টিবিতে মারা গেল। সাঁতার কেটে এসে খিদেই ছটপট করতুম, স্কুলে ঘুমিয়ে পড়তুম। বাবা মারা যেতে স্কুল ছাড়লুম, সাঁতার ছাড়লুম। আজ 5 বছর হয়ে গেল। কি করেন আপনি? আপনি বললে লজ্জা পাবো। বেশ, তুমি কি করো? বাড়িতে আর কে কে আছেন? 7 ভাই বোন, মা। আমি বড়। গত বছর মেজ ভাই ট্রেনের ইলেকট্রিক তারে মারা গেছে। সেজো কাঁচরাপাড়ায় পিসির বাড়িতে থাকে। তারপর কোনি আর 2 বোন, 1 ভাই। আমি রাজাবাজারে একটা মোটর গ্যারেজে কাজ করি। ওভারটাইম করে 150 টাকা পাই, তাতেই সংসার চলে। থাকি শ্যামপুকুরের বস্তিতে। কমল হাঁপিয়ে পড়ল এই কটি কথা বলেই। ভিতরে ভিতরে যেন উত্তেজিত হয়ে উঠেছে। কোনো কুণ্ঠা বা সংকোচ না করে সাধারণভাবে নিজেদের অবস্থার কথা বলল। ওর হাঁপিয়ে ওঠার ধরনটা ক্ষিতীশের ভালো লাগলো না। ওর বাবা টিবিতে মারা গেছে, এটা মনে পড়ে অস্বস্তি বোধ করল। নাম করা সাঁতারু হওয়ার শখ আমার ছিল। কোনিটাকে দেখতুম ছোট থেকেই, ওর খেলাধুলোয় আগ্রহ। আমার ইচ্ছা করে ওকে কোনো একটা খেলায় দিই। গঙ্গায় সাঁতার কাটে শুনেছি, দেখিনি কখনো। দিনরাত টোটো করে শুনেছি ছেলেদের সঙ্গে। অনেকে অনেক কথা বলে আমাকে। আমি তো বাড়ি ফিরি শুধু ঘুমোবার জন্যে। কে কি করছে কিছুই জানি না। তবু মাথা গরম হয়ে উঠলে 2-4 ঘা লাগায়। এর বেশি ওদের জন্য আমি কিছুই করতে পারি না। ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। সে দায়িত্ব আমার। তার মানে? ভেলো ব্যস্ত হয়ে এতক্ষণে মুখ খুলল। দায়িত্ব তোমার মানে? মানে বলতে যা বোঝায় তাই। ক্ষিতীশ বিরক্তি জানিয়ে কমলকে লক্ষ্য করে বলল, গার্জেনরা সাহায্য না করলে কোনো ছেলে মেয়েকে শুধু কোচিং দিয়ে বড় করা যায় না। আমি শুধু বাড়ির সহযোগিতাটুকু চাই, বাদ বাকি দায়িত্ব আমার। আপনি দায়িত্ব নেবেন? সে তো ভাগ্যের কথা। কমলের চোখের পাণ্ডুরতা চকচক করে উঠল।
কিন্তু আমি 1 পয়সাও খরচ করতে পারবো না। ধার করে কালকেই 12 টাকা দিয়ে ওই কস্টিউমটা কিনে দিয়েছি। খুবই বাজে জিনিস, কখনো সাঁতার দেখিনি, এই প্রথম দেখলাম। কথা দিয়েছিল মেয়েদের মধ্যে প্রথম হবেই। দেখলেন তো কি হলো। ক্ষিতীশ ঘাড় নাড়ল। ভেলো বলল, স্ট্রেংথই নেই, আর্ধেকের পর আর টানতে পারছিল না। ওকে এখন খুব খাওয়াতে হবে, তাই না ক্ষিতদা? আমরা এখন চলি। ক্ষিতীশ পেছনে মুখ ঘুরিয়ে দেখল দূরে কনি দাঁড়িয়ে, ফ্রক পরে, কাঁধে প্লাস্টিকের ব্যাগ। আমার খুবই ইচ্ছে ও সাঁতার শিখুক, বড় হোক, নাম করুক। তারপর ইতস্তত করে কমল বলল, আর যতটুকু পারি টেনে টুনে চালিয়ে খরচ করার চেষ্টা করব। ওদিকে প্রাইজ দেয়া হচ্ছে, নাম ডাকা এবং হাততালির শব্দও লাউডস্পিকারে ভেসে আসছে। মেয়েদের মধ্যে প্রথম। ক্ষিতীশ তাকিয়ে ভাই বোনের দিকে। প্রাইজ না নিয়ে চলে যাচ্ছে উল্টো দিকের পথ ধরে, ভাঙা রেলিংয়ের ফাঁক দিয়ে গলে রাস্তায় পড়বে। কমল গলে বেরিয়েছে, কনি কাত হয়ে মাথা নিচু করে। ঝটকা দিয়ে সে আবার ফিরে দাঁড়ালো। বালিগঞ্জ সুইমিং ক্লাবের হিয়া মিত্র, টাইম 35 মিনিট 18 সেকেন্ড। কনি মাথা নামিয়ে রেলিংয়ের ফাঁক দিয়ে বেরিয়ে গেল। তোমার কি মাথা খারাপ হলো নাকি ক্ষিদ্দা? কি করে বুঝলি? ওই পিলসুজ মার্কার সিড়িঙ্গে কেষ্ট তুলসীর মতো রং, খেতে পড়তে পায় না, ওকে তুমি সাঁতার শেখাবে, আবার দায়িত্বও নেবে? হ্যাঁ, তা না হলে কি শেখানো যায়? দায়িত্ব কথাটার মানে খাওয়া পড়ার দায়িত্ব, মানসিক গড়ন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, তাই গড়ে তোলার দায়িত্ব, রেগুলার ট্রেনিং করানোর দায়িত্ব, এইসব আর কি। তাহলে তোকে বাড়িতে এনে রাখতে হয়। দরকার হলে রাখতে হবে। এককালে গুরুগৃহে থেকেই তো শিষ্যরা শিখত। সিস্টেমটা খুব ভালো। সিস্টেমের মধ্যে বৌদির কথাটা মনে রেখেছে তো? ক্ষিতীশ রেগে উঠে কিছু একটা বলতে যাচ্ছিল, থেমে কান পাতল লাউডস্পিকারে। কনক চাপা পাল, আনঅ্যাটাচড, কনক চাপা পাল। তারপর মৃদু ফিসফিস শোনা গেল। বোধহয় চলে গেছে, থাক, রেখে দাও। ক্ষিতীশ দেখল সবুজ ফিয়াটের ধারে লাজুক মুখে হিয়া দাঁড়িয়ে। আনন্দ ফেটে পড়ছে ওর দুই গালের টোলে। এক মহিলা বাক্সটা তুলে মেডেলটা দেখছে আর হাসছে। প্রণবিন্দু ওদের সঙ্গেই দাঁড়িয়ে। সুপুরুষ সুবেশ এক ভদ্রলোককে সে কি একটা বোঝানোর জন্য হাত পাড়ি দিয়ে বাটারফ্লাই স্ট্রোকের ভঙ্গি করল। সামনের বছর দেখা যাবে, নিজেকে উদ্দেশ্য করে আপন মনে ক্ষিতীশ বলল। কিছু বলছো ক্ষিদ্দা? ক্ষিতীশ জবাব দিল না। শেখাবে যে, জল কোথায়? জুপিটারে তুমি তো আর ট্রেনার নও, তাহলে মেয়েটাকে কোথায় নামিয়ে শেখাবে? অন্য ক্লাবে তো তোমায় যেতেই হবে। না, আমি জুপিটারেই ওকে শেখাবো, দেখি আমাকে কে আটকায়। তার আগে আমাকে রোজগারে নামতে হবে রে ভেলো, এখন টাকা চাই। বিষ্ণুধরের সঙ্গে দেখা করা দরকার। ওরা তখন খেতে বসেছে। হঠাৎ দরজায় ক্ষিতীশকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। তোমাকে দরকার, একটু বাইরে এসো। কণিকে লক্ষ্য করে কথাগুলো বলে সে দরজা থেকে সরে গেল। ওইটুকু সময়ের মধ্যেই সে দেখে নিয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ফ্যান এবং সম্ভবত তার মধ্যে কিছু ভাত আছে আর তেঁতুল। 5টি প্রাণী কলায় আর অ্যালুমিনিয়ামের থালা নিয়ে বসে। ঘরে একটা তক্তপোষ, তোশক নেই, শুধু চিটচিটে ছোট কয়েকটা বালিশ, দেওয়ালে টাঙানো দড়িতে কিছু ময়লা জামা প্যান্ট। খোলার চালের এই ঘরে একটি মাত্র জানলা, যার নিচেই থকথকে পাঁকে ভরা নর্দমা। কণি কৌতূহলী চোখে বেরিয়ে এলো। এই ফর্মটায় সই করে দাও, আর আজ বিকেলে আমার সঙ্গে জুপিটার ক্লাবে যাবে। ফর্মটা হাতে নিয়ে কণি যেন কেমন একটা ফাঁপড়ে পড়ল। কলম আছে আপনার কাছে? ক্ষিতীশের কাছে নেই। পেন্সিলে লিখলে হবে? না, কালিতে সই করতে হবে। কণি ছুটে গিয়ে কোথা থেকে কলম জোগাড় করে আনলো। ক্ষিতীশের দেখিয়ে দেওয়া জায়গায় কলম বাগিয়ে সে জানতে চাইল, ইংরাজিতে না বাংলায়? যা খুশি। ধরে ধরে বিড়বিড়িয়ে বানান করে কণি ইংরাজিতে সই করল। সেটা দেখে ক্ষিতীশ বলল, কোন ক্লাসে পড়ো? 5-এ। স্কুলে যাও? নাম কেটে দিয়েছে। আজ ঠিক 4টের সময় কমলদিঘির পশ্চিম দিকের বড় গেটের মুখে দাঁড়িয়ে থাকবে। তোয়ালে, কস্টিউম সব নিয়ে যাবে। তোয়ালে নেই। আমি নিয়ে যাব, তুমি ঠিক সময়ে আসবে। ঠিক সময়েই কোনি হাজির ছিল। ক্ষিতীশ ওকে নিয়ে ক্লাবে ঢুকল। অফিস ঘরে হরিচরণ আর প্রফুল্ল বসাক। ক্ষিতীশ ফর্মটা প্রফুল্লর হাতে দিল। সেটা পড়ে প্রফুল্ল বলল, সুইমার? হ্যাঁ। ট্রায়াল দিতে হবে। তার মানে? আমি বলছি তাতে হবে না?
তা কি করে হয়? ক্লাবের একটা নিয়ম আছে তো। ট্রেনার যদি বলে তবেই সুইমার। যে সে যাকে তাকে এনে সুইমার বলবে, আর জলে নেমে যদি ডুবে যায় তখন আমরাই তো হাঙ্গামায় পড়ব। প্রফুল্ল কথাগুলো বলতে বলতে হরিচরণের দিকে তাকালো। জানলার বাইরের দিকে তাকিয়ে হরিচরণ তখন মুচকি হাসছে। যে সে? আমি তাহলে যে সে? ক্ষিতীশ বিড়বিড় করল থমথমে স্বরে। কোনি অবাক হয়ে দেখছে। দলে দলে ছেলেরা কস্টিউম পরে ক্লাব থেকে বেরোচ্ছে। 3-4টি মেয়েও আছে তার মধ্যে। বাইরে হইচই, জলের ধারে নভিস ছেলেদের। বেশ, তাহলে ট্রায়াল নেওয়া হোক। হরিচরণ মুখ ফেরালো এতক্ষণে। কণিকা আপাদমস্তক দেখে বলল, মেয়েটি কে? আমার চেনা মেয়ে। গুড মেটেরিয়াল, স্ট্রোক শেখাতে হবে। গুড মেটেরিয়াল? হরিচরণ ঠোঁট বেঁকিয়ে শব্দগুলো দুমড়ে মুখ থেকে বার করল। কণিকে আর একবার দেখে নিয়ে গম্ভীর স্বরে বলল, এ ক্লাবের কাউকে স্ট্রোক শেখাতে হলে শেখাবে ক্লাবের ট্রেনাররা। কাল সকালে আসুক, বন্দনা কি টুনু ও ট্রায়াল নেবে। ক্ষিতীশ কয়েক সেকেন্ড হরিচরণ ও প্রফুল্লের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা। বেরিয়ে এসে কনি বলল, কি হলো, ভর্তি করালো না? পরীক্ষা দিতে হবে কনি, আমাদের দুজনকেই পরীক্ষা দিতে হবে। কথাটা বুঝতে পারল না কনি। সে আবার জিজ্ঞাসা করল, দুজনকেই? কেন? আপনি সাঁতার জানেন না? সাঁতার নয়, আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার। ক্ষিতীশ জলের ধারে রেলিংয়ের দিকে এগিয়ে গেল। দুটি ক্লাবের প্রায় 400 ছেলে কমলদিঘিতে দাপাদাপি করছে। কয়েকটি মেয়েও আছে। দুটো ডাইভিং বোর্ডে কয়েকটি ছেলে। তারা জলে লাফাচ্ছে নিছকই লাফাবার জন্য। বিষণ্ণ চিত্তে ক্ষিতীশ মাথা নাড়ল। কাজের কাজ কেউই করছে না। সুহাস জলে নামছে। একবার সে তাকালো তার দিকে। হরিচরণ ক্লাব অফিসের জানলা থেকে চেঁচিয়ে বলল, সুহাস, দুটো 400, তারপর 100 বাটারফ্লাই, ব্যাক অ্যান্ড ব্রেস্ট স্ট্রোক ইচ, মনে আছে তো? সুহাস ঘাড় নাড়ল। ক্ষিতীশ হাসল। মাত্র 1100 মিটার? এই ট্রেনিংয়ের উন্নতি করবে? তবে সুহাসের স্ট্রোক নিখুঁত। ক্ষিতীশ বলল, কনি, ওই যে ছেলেটা জলে নামলো, ওকে লক্ষ্য করো, দেখো কেমনভাবে হাত পাড়ি দেয়। কনি একাগ্র হয়ে তাকিয়ে রইল সুহাসের সাঁতারের দিকে। ক্ষিতীশ একসময় বলে উঠল, হাতটা মাথার ঠিক সামনে জলে ঢুকে সামনে চলে যাচ্ছে, তারপর নিচে নামছে, তারপর টেনে উড়ু পর্যন্ত আনছে। সব থেকে দরকার স্পিডে হাত চালানো। তার মানে এলোপাথারি গঙ্গায় যেভাবে করো তা নয়। সুন্দরভাবে জলে হাতের ঢোকাটা আর শক্ত কবজি খুব দরকার। আসল স্পিডটা আসে কাঁধের, পিঠের আর হাতের মাসেলের শক্তি থেকে। এজন্য তোমার এক্সারসাইজ করতে হবে। এই শক্তিটাকে গুছিয়ে কাজ করালে তবেই স্পিডটা আসবে। মাথাটা কিভাবে রয়েছে দেখেছো? তুমি যেমন এধার ওধার নাড়াও, সেরকম করছে কি? মুখ জলে ডুবিয়ে কেমন এগোচ্ছে? শুধু নিঃশ্বাস নেবার জন্য মাথাটা। ওই দেখো পাশে ঘোরালো। বেশি মাথা নাড়ালে স্পিড কমে যায়। কাঁচটা জল থেকে উঠে আছে। কোনি শুনছে কি শুনছে না বোঝা গেল না। সাঁতারুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ সে বলল, আচ্ছা, ওই মেয়েটার নাম কি? ক্ষিতীশ একটু হতাশ হয়েই বলল, জানি না। ওর কস্টিউমটা কিসের? গেঞ্জির? নাইলনের, খুব দামি। খুব সুন্দর রংটা। ক্ষিতীশ কি যেন ভেবে নিয়ে বলল, তোমাকে কিনে দেবো একটা। কোনি ঘুরে দাঁড়ালো। চোখ দুটো জল জল করছে। যেদিন তুমি ওই রকম স্ট্রোক দিতে শিখবে। ক্ষিতীশ আঙুল দিয়ে সাঁতারে যাওয়া সুহাসকে দেখালো। কোনি তীক্ষ্ণ চোখে সুহাসের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, 2 দিনে শিখে নেব। ভালো, কাল সকাল ঠিক 6:30 আজ যেখানে দাঁড়িয়েছিলে সেখানে দাঁড়াবে। কস্টিউম আনবে সঙ্গে। পাস তুমি করে যাবে সেটা নিয়ে ভাবছি না, কিন্তু স্ট্রোক শেখানোর ভার পান্না কি নির্মলের ওপর যদি পড়ে তাহলে সব মাটি হয়ে যাবে। কিন্তু কোনি পাশ করেও ভর্তি হতে পারল না। সকালে ক্ষিতীশ দাঁড়িয়ে পরীক্ষা নেওয়া দেখল। কোনি অনায়াসে 200 মিটার সাঁতরালো, জলে দুহাত তুলে রইল, ঝাঁপ দিল ডাইভিং বোর্ডের নিচতলা থেকে। বিকেলে অফিস ঘরে প্রফুল্ল তাকে বলল, সম্ভব নয়, আর মেম্বার নেওয়া যাবে না। সেক্রেটারি স্ট্রিক্ট অর্ডার। জলে আর হাত পা ছোড়ারও জায়গা নেই, এত ভিড়। আজকেই তো দুজনকে রিফিউজ করতে হলো। তাহলে আগেই সেটা আমাকে বলা হলো না কেন? ক্ষিতীশ রাগে ফেটে পড়তে গিয়েও সামলে নিল। বলার কথাটা মনে ছিল না। বন্দুকের নল থেকে বেরিয়ে আসার মতোই ক্ষিতীশ ক্লাব থেকে বেরিয়েই দেখল স্টার্টিং প্ল্যাটফর্মে হরিচরণ দাঁড়িয়ে কথা বলছে দুটি ছেলের সঙ্গে। হরিচরণ! ক্ষিতীশ চিৎকার করে উঠল, চিফ ট্রেনার হতে চেয়েছিলিস, হয়েছিস, এরপরও এসব কি হচ্ছে? হরিচরণ বিরক্তি ভরে ফিরে তাকিয়ে বলল, কি আবার হচ্ছে? আমার মেয়েটাকে ভর্তি করলি না কেন? প্রফুল্লর কাছে যাও, ওসব ছেঁদো ওজোর অনেক শোনা আছে। তবে এই বলে রাখলুম, দেখবি এই মেয়ে তোদের মুখে চুন কালি দেবে, সেদিন আফসোস করবি। ওই মেয়ে
যাকে কাল এনেছিলে? ভালো ভালো, তাই দিক। একটা মেয়ে সুইমার বেঙ্গল তাহলে পাচ্ছে। বেঙ্গল নয়, ইন্ডিয়া পাবে। রেলিংয়ে ধরা মুঠোটা শক্ত করে নিজেকে ঝাঁকাতে ঝাঁকাতে ক্ষিতীশ ভাঙা গলায় চেঁচিয়ে যেতে লাগলো। অলিম্পিকের গোল মেরে সুইমার তৈরি করা যায় না রে, ধরা একদিন পড়বি। প্রফুল্ল ক্লাব থেকে বেরিয়ে এলো। কি আবল তাবল চিৎকার করছো খিদ্দা? বেশ করছি, কর্পোরেশনের জমিতে আমি দাঁড়িয়ে তোদের ইতরামোটা শুধু দেখছি। মেয়েটাকে তোরা ভর্তি করলি না, ভেবেছিস আর বুঝি ক্লাব নেই? পৃথিবীতে শুধু জুপিটারই একমাত্র ক্লাব। তাহলে যাও না অন্য ক্লাবে। হরিচরণ চেঁচিয়ে উঠল। ওই তো পাশে একটা ক্লাব রয়েছে। তাই যাব, তাই যাব। ক্ষিতীশ হনহন করে এগিয়ে গেল অ্যাপোলোর দিকে। পিছনে জমে যাওয়া ভিড়টাকে উদ্দেশ্য করে প্রফুল বলল, পাগল মশাই, পাগল। অ্যাপোলোর গেটে পৌঁছে সংবিত ফিরল ক্ষিতীশের। দাঁড়িয়ে পড়ে নিজের প্রতি অবাক হয়ে ভাবল, এখানে আমি এলাম কেন? এরা তো জুপিটারের শত্রু। আমি কি নেমো খারাম হলাম? ক্ষিতীশকে দেখতে পেল অ্যাপোলোর অন্যতম ভাইস প্রেসিডেন্ট নকুল মুখুজ্জে। সিঁড়ি দিয়ে নেমে গেটের কাছে এসে বলল, কি ব্যাপার ক্ষিতীশ যে, তুই এখানে? হঠাৎ ক্ষিতীশের মুখ দিয়ে বেরিয়ে এলো, তোমাদের এখানে জায়গা হবে নকুলদা? জুপিটার আমাকে তাড়িয়ে দিয়েছে। যা, কি আজে বাজে বকছিস? তোকে তাড়াবে কে? সত্যি বলছি নকুলদা, তাড়িয়ে দিয়েছে। আমাকে টাকা পয়সা দিতে হবে না, একটা মেয়ে পেয়েছি, তাকে শেখাবার সুযোগটুকু দিও, তাহলেই হবে। ভেতরে আয়, আগে সব শুনি। তার আগে বলে রাখি, আমি কিন্তু জুপিটারের লোক। অ্যাপোলো কোনোদিনই আমার ক্লাব হবে না। তাহলে তোকে আমরা নেব কেন? আমাকে নয়, মেয়েটাকে নাও, আমি ওকে শেখাবো। ও যদি সম্মান আনে তাহলে সেটা হবে অ্যাপোলোর। আচ্ছা আচ্ছা, ভেতরে চল। আগে বলো, আমার শর্তে রাজি? অ্যাপোলোর তুমিই সব, তোমার কথায় ক্লাব ওঠে বসে। তুমি কথা দিলে তবেই ঢুকবো। নকুল মুখুজ্জে কিছুক্ষণ স্থির চোখে ক্ষিতীশের দিকে তাকিয়ে থেকে বলল, তোর জুপিটার থেকে বেরিয়ে আসা মানে আমাদের শত্রুদুর্গের একটা খিলেন ভেঙে পড়া। অ্যাপোলোর ছাদের নিচে তুই আসিস, সেটাই আমাদের ভিক্টরি হবে। আচ্ছা, কথা দিলাম। গেট অতিক্রম করার আগে ক্ষিতীশ একবার পিছনে ফিরল। কমলদিঘির জলে ছায়া পড়েছে পশ্চিমের দেবদারু আর রাধাচূড়া গাছের। জুপিটারের বিরাট ঘড়িটার কালো ডায়েলে কাঁটা দুটো আবছা লাগলো ক্ষিতীশের পুরু লেন্সে। বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করল। চিকচিক করে উঠল চোখ দুটো। সেই রাতে ঘুম এলো না ক্ষিতীশের। বারান্দার দেয়ালে হেলান দিয়ে বসে রাতটা কাটালো। বারবার একটা কথাই তার মনে পাক দিয়ে ফিরল, আমি কি ঠিক কাজ করলাম? অ্যাপোলোয় যাওয়া কি উচিত হলো? ভেলো উত্তেজিত হয়ে হাজির হলো সকালেই। খিদ্দা, তুমি অ্যাপোলোয় জয়েন করেছো? বেশ করেছো। তোমাকে তো সে কবে বলেছিল, এটা হলো যুদ্ধ, ন্যায় অন্যায় বলে যুদ্ধে কিছু নেই। সত্যমিত্র বাজ বিচার করে কোনো লাভ নেই। ক্ষিতীশ চুপ করে রইল। জুপিটারকে আবার সাহেস্তা করা দরকার, বুঝলে খিদ্দা? তুমি শুধু ওই নারীর সম্পর্কগুলো একটু ভুলে যাও। ভেলো। ক্ষিতীশের একটা হাত তোলা, চোয়াল শক্ত, পুরু লেন্সে ভেঙে চোখ দুটো যেন বেরিয়ে আসবে। ভেলো এক পা পিছিয়ে গেল। আর একটা কথা যদি বলেছিস তো? ভেলো বিড়বিড় করে বলল, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করো খিদ্দা। না না না, কতবার বলবো, কোনোইটা অতটা ভাঙবে না। হাতটা অমন তক্তার মতো লাফিয়ে উঠল কেন? হুম, হলো না। বাঁ হাতটা এগোনোর সঙ্গে সঙ্গে বাঁ কাতটাও এগোচ্ছে, আর ডান কাতটা পিছিয়ে যাচ্ছে। এতে স্কোয়ার শোল্ডার পজিশনটা ভেঙে যাচ্ছে। নে আবার কর। ও কি, জলের বাইরে হাত নিয়ে যাওয়ার সময় শরীরের পাশের দিকটা বেঁকে তেউড়ে শুয়োপোকা চলার মতো হয়ে যাচ্ছে যে। দেখ, আমাকে দেখ, তোর কনুইটা কেন বাঁক খাচ্ছে না বোঝার চেষ্টা কর। এইভাবে, এই রকম। আর হাতের আঙুল জল টানবার সময় ফাঁক করবি না। জলের ওপর থাবড়ে থাবড়ে হাত ফেলিস দেখছি, ওভাবে নয়। পরিষ্কারভাবে সোঁত করে ঢুকে যাবে। আগে আঙুল, তারপর কবজি থেকে পুরো হাতটা। আর নিঃশ্বাস নেওয়াটা ভালো করে বুঝে নে। যদি ডান দিকে মাথা ঘুরিয়ে নিঃশ্বাস নিস, তাহলে বাঁ হাতটার কবজি যখন জলে ঢুকছে তখন মাথা ঘোরাবি। মাথা নিচু রাখার জন্য থুতনিটা বুকের দিকে টেনে রাখবি। মাথার লাইন এধার ওধার হবে না। ডান হাতটা যখন উঠবে তার তলা দিয়ে উঁকি দেবে হাঁ করে নিঃশ্বাস নিতে নিতে। আর ডান হাত যেই জলে ঢুকছে সেই সঙ্গে সঙ্গে তোর মুখও আবার জলে ডুবছে। যা যা, আবার কর। 2 সপ্তাহ হয়ে গেল, এখনো একটা জিনিসও ঠিক মতো করতে পারলি না। জলের ধারে সিমেন্ট বাঁধানো সরু পাড়ে দাঁড়িয়ে ক্ষিতীশ সমানে বকবক করে চলেছে। কোনি পাড়ের ধারে খানিকটা সাঁতরায় আর থেমে থেমে ওর দিকে তাকায়। সকাল 6:30 থেকে এই ব্যাপার চলেছে, এখন 8:30। আর পাচ্ছি না খিদ্দা। কেন? বলেছিলি দুদিনেই সুহাসের মতো স্ট্রোক শিখে নিবি। 2 দিন ছেড়ে তো 17 দিন হয়ে গেল। জলের মধ্যে দাঁড় সাঁতার কাটতে কাটতে কোনি চাপা রাগ নিয়ে বলল, করছি তো আমি। আপনি খালি হচ্ছে না বলেই যাচ্ছেন। না হলে কি বলবো, হচ্ছে?
হচ্ছেই তো। কিচ্ছু হয়নি, যা বলছি আবার কর। আমার ভালো লাগছে না। কনি পাড়ের দিকে এগিয়ে এলো। ক্ষিতীশ কী করবে ভেবে না পেয়ে বলল, স্ট্রোক শিখলে কিন্তু নাইলন কস্টিউম দেব। দরকার নেই আমার। বাঁধানো পাড়ে দু হাতের ভর দিয়ে কনি জল থেকে উঠে এলো। ক্ষিতীশ বুঝতে পেরেছে ওকে খাটাতে হলে জোর জবরদস্তিতে কাজ হবে না। কিছু একটা প্রাপ্তি যোগ না থাকলে ওকে উৎসাহিত করা যাবে না। উঠে পড়লি যে, খিদে পেয়েছে? কনি কথা বলল না, এগিয়ে গেল রেলিংয়ের গেট লক্ষ্য করে। খিদে তো পাবেই, ভাবছি দুটো ডিম, দুটো কলা আর দুটো টোস্টের ব্যবস্থা করলে কেমন হয়? কনি দাঁড়িয়ে পড়েছে। ক্ষিতীশ মনে মনে হিসেব করে দেখল, প্রায় 1 টাকার ধাক্কা। আজ থেকে? ক্ষিতীশ ঘাড় নাড়ল। কনি কি যেন ভেবে নিয়ে বলল, আমি কিন্তু বাড়িতে নিয়ে যাব। ক্ষিতীশ একটু কৌতূহলী হয়েই বলল, বাড়িতে কেন? এমনি, বাইরে আমি খাবো না। তাহলে আরও 1 ঘন্টা জলে থাকতে হবে। ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো। লোভ দেখিয়ে ক্ষুধায় অবসন্ন কনিকে আরও পরিশ্রম করানো অমানসিক কাজ হবে। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো, স্বার্থের বাইরে গিয়ে পরিশ্রম করে নিজেকে ঠেলে নিয়ে যেতেই হবে, নয়তো কিছুতেই স্বার্থকে বাড়ানো যাবে না। খাটুক, আরও খাটুক, যন্ত্রণায় ঝিমঝিম করবে শরীর, টলবে, লুটিয়ে পড়তে চাইবে যন্ত্রণার পাঁচিলের সামনে। আর তখন জেনে শুনেই চ্যালেঞ্জ দিতে হবে ওই পাঁচিলটাকে। এই জনের চরিত্র চাই, গোয়ার রোখ চাই। নাম নাম, দাঁড়িয়ে আছিস কেন? দুটো ডিম, দুটো কলা, দুটো মাখন টোস্ট। যন্ত্রণা কি জিনিস সেটা শেখ। যন্ত্রণার সঙ্গে পরিচয় না হলে, তাকে ব্যবহার করতে না শিখলে, লড়াই করে তাকে হারাতে না পারলে কোনো দিনই উঠতে পারবি না। ঠিক আছে ঠিক আছে, কোনোইটা অতটা উঠবে না, মুখ ডুবিয়ে। যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট, এই দুটোকে আলাদা করা যায় না। যন্ত্রণাকে হারালে সময়কেও হারাতে পারবি, সময়কে হারালে পারবি যন্ত্রণাকে হারাতে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ক্ষিতীশ মনে মনে করির সঙ্গে কথা বলে যাচ্ছে, আর মাঝে মাঝে চিৎকার করে উঠছে। কমল দিঘিতে এখন সাঁতার কাটছে একমাত্র কনি। মাঝখানে চওড়া ঘাটে 3-4 জন বাইরের লোক স্নান করছে। বাসন ধুচ্ছে একটি স্ত্রীলোক। জুপিটার এবং অ্যাপোলোর নম্বর লেখা স্টার্টিং প্ল্যাটফর্মগুলো পাশাপাশি, প্রায় 50 মিটারের ব্যবধানে। সেগুলো এখন জনশূন্য। শুধু জুপিটারের স্প্রিংবোর্ড থেকে ঝাঁপ দিয়ে যাচ্ছে গোটাচারেক উটকো বাচ্চা ছেলে। জুপিটারের ক্লাবের বারান্দায় বেঞ্চে বসে দুটি লোক তেলে ভাজা খেতে খেতে গল্প করছে আর হাসাহাসি করছে ক্ষিতীশের দিকে তাকিয়ে। অ্যাপোলো ক্লাবের ভেতর থেকে বেরিয়ে এলো অমিয়া আর বেলা। কনির সাঁতার দেখতে তারা রেলিং ধরে দাঁড়ালো। অমিয়া 7 দিন পর আজ জলে নেমেছিল। কলেজের পরীক্ষার জন্য সে ব্যস্ত। অমিয়া না থাকলে বেলা নাকি ট্রেনিংয়ে জুত পায় না। দুজনে প্রায় 8 মাইল করে সাঁতরেছে। কে রে মেয়েটা? অমিয়া জিজ্ঞাসা করল। খিদ্দার আবিষ্কার, বেলা চোখ পাকিয়ে বলল। শুনিসনি হরিচরণদা কি বলছিল সেদিন? খিদ্দা নাকি প্রতিজ্ঞা করেছে জুপিটারকে ডাউন দেবে এই মেয়েকে দিয়ে। সে কি রে, ও তো এখনো হাতে টান দিতেই শেখেনি। সামনের বছরই কিন্তু আমি জুপিটারে ফিরে যাব। যেখানে খিদ্দা আছে সেখানে আমি নেই। 5 জনের সামনে ট্যাঁকস ট্যাঁকস করে কথা শোনাবে, ও আমার সহ্য হবে না। আমিও তাহলে যাব। দুজনে আর একবার কোণের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। তখন অমিয়া হেসে বলল, কম্পিটিশনে পড়লে তো মেয়েটা আমার পা ধোয়া জল খাবে। প্রায় 9:45। বাজার নিয়ে ফিরতে আজ দেরি হবেই। ক্ষিতীশ ব্যস্ত হয়ে হাঁটছে, পিছনে কনি। একটা অস্টিন ফুটপাত ঘেঁষে ক্ষিতীশের পাশে দাঁড়ালো। জানলা দিয়ে বেরিয়ে এলো বিষ্ণুধরের মুখ। ও ক্ষিতীশবাবু, আপনাকেই খুঁজছি। যে স্পিচটা লিখে দিলেন সেটা কেমন যেন ঠিক বাগে আনতে পারছি না। একটু ডিসকাশন করলে ভালো হতো। আজকেই তো বিকেলে সভা। কিন্তু আমার যে এক্ষুনি বাজার করে বাড়িতে পৌঁছতে হবে। গাড়িতে উঠুন, বাজার সেরে গাড়িতেই পৌঁছে দিয়ে ডিসকাশনটা করে ফেলবো। বিষ্ণুধর মোটরের দরজা খুলে দিল। ব্যস্ত হয়ে ক্ষিতীশ গাড়িতে উঠছে, তখন জামায় টান পড়ল। খাবারের কি হবে? ও, তোর ডিম কলা। ক্ষিতীশ বিব্রত হয়ে কি বলবে ভেবে পেল না। আমাকে বরং পয়সাটা দিয়ে দিন, কিনে নেব। কথা না বলে ক্ষিতীশ পকেট থেকে 1 টাকা বার করে কনির হাতে দিয়ে বলল, বিকেলে ঠিক সময়ে আসিস কিন্তু। গাড়ি চলতে শুরু করলে বিষ্ণুধর জিজ্ঞাসা করল, কে মেয়েটি? আমার ভবিষ্যৎ, ক্ষিতীশ হেসে বলল। লীলাবতী যথারীতি তালা দিয়ে বেরিয়ে গেছে। ক্ষিতীশ রান্নার উদ্যোগ না করে বিষ্ণুধরকে নিয়ে বারান্দায় বসল। বিশু আর খুশি এগিয়ে এলো ক্ষিতীশকে দেখে। বিষ্ণু কুঁকড়ে গিয়ে বলল,
ও দুটোকে সরান, দেখলে গা শিরশির করে। বিড়াল দুটোকে ক্ষিতিশ ছোট্ট ধমক দিতে তারা বারান্দা থেকে নেমে গেল। দারুণ ট্রেনিং তো। ওদের ভালোবাসি তাই কথা শোনে। ভালোবাসলে সব কিছু করিয়ে নেওয়া যায়, মানুষকে দিয়েও। তার মানে মানুষ আর জানোয়ারকে এক লাইনে ফেলছেন? তা কেন, জানোয়ার দেখলে মানুষের গা শিরশির করে, কিন্তু মানুষ দেখলে জানোয়ারের করে কি না আমি জানি না। আয় আয়, অমনি টেরা বেঁকা কথা শুরু হয়ে গেল। বলতে বলতে বিষ্ণুধর পকেট থেকে বক্তৃতা লেখা কাগজটা বার করলো। আমি দাগ দিয়ে রেখেছি জায়গাগুলো। রাস্তায় রবারের বল ফাইনাল, চিফ গেস্ট বিনোদ ভর, বুঝলেন না? ওর দলের ছেলেরা থাকবে। ফস করে যদি কিছু একটা প্রশ্ন করে বসে আর যদি জবাব দিতে না পারি, তাহলে আওয়াজ খাবো, বেইজ্জত হব। ক্ষিতীশ কাগজটা মন দিয়ে পড়ে বলল, কি জানতে চান? ওই যে লিখেছেন ট্যালেন্ট ঈশ্বরের দান, সেটা ফুটিয়ে তোলা যায়, কিন্তু তার বদলি হিসেবে কোনো কিছুই সে জায়গায় বসানো যায় না। যার মধ্যে ট্যালেন্ট আছে সে যদি সে ব্যবহার না করে তাহলে তাকে অপরাধী হিসেবে গণ্য করতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমাদের দেশে বহু ট্যালেন্টওয়ালা লোক আছে যারা শুধু খাওয়া পড়ার ধান্দাতেই অন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। সব আগে মানুষের দরকার বেঁচে থাকা, এটা তো মানবেন। ক্ষিতীশ ঘাড় নাড়ল। রাশিয়ায় বড় বড় খেলোয়াড়দের খাওয়া পড়ার চিন্তা করতে হয় না। গভর্নমেন্ট তাদের গুরুত্ব স্বীকার করে, স্টেটই তাদের সব কিছু দেয়। সেই রকম আমাদের দেশেও গভর্নমেন্টকে দেখা উচিত, যাতে প্লেয়াররা খাওয়া পড়ার চিন্তা থেকে মুক্ত থাকতে পারে। এসব কথা একটু বলা দরকার, বুঝলেন না? পাবলিক এখন লেফটিস্ট ধরনের তো। কিন্তু ভারত বা বাংলা তো কমিউনিস্ট দেশ নয়, এখানে গণতন্ত্র। এখানে প্লেয়ারকে সব কিছুরই জন্য লড়তে হয়। গণতন্ত্রে তো এই স্বাধীনতাটা আছে, লড়াইয়ের স্বাধীনতা। আপনি কি সব কিছুরই মানে খাওয়া পড়ার জন্য জানোয়ারের মতো কামড়াকামড়ি করে বাঁচতে চান? মানুষ হিসেবে নিশ্চয়ই চায় না, কিন্তু সুইমিং কোচ হিসেবে হ্যাঁ চাই। আরামে সব জিনিস পাওয়া যায় না, বুঝলেন? আপনার পাবলিককে বলবেন যে একটা সুইমারকে খেটে যন্ত্রণায় ছটফট করতে করতে উঠতে হয়। পড়ুন পড়ুন, লেখাটা পড়ুন তো। ক্ষিতীশ উত্তেজিত হয়ে বারান্দায় পায়চারি শুরু করলো। বিষ্ণুধর ভীরু চোখে ক্ষিতীশের দিকে এবং বিশু খুশির দিকে একবার তাকিয়ে নিয়ে পড়তে লাগলো। বিরাট বিরাট খেলোয়াড়ের গৌরবের ছটায় আলোকিত হয় তার দেশ। যদি প্রশ্ন করি অস্ট্রেলিয়ার কথা উঠলে আগে কাদের নাম আপনার মনে ভেসে উঠবে? নিশ্চয়ই ডন ব্র্যাডম্যান, ডন ফ্রেজার, কেন রোজওয়ালের নাম। যদি বলি ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম কি, পারবেন কেউ বলতে? কিন্তু পেলের নাম আপনারা সবাই শুনেছেন। ইথিওপিয়া ছোট্ট দেশ, গরিব দেশ, অখ্যাত দেশ, কিন্তু বিকিলা যখন দৌড়লো দেশটা বিখ্যাত হয়ে গেল। বিষ্ণুধর দম নেবার জন্য থামল। ক্ষিতীশ দাঁড়িয়ে পড়ে এক মনে শুনছিল। বলল, কিন্তু শুধু মেডেল দেওয়া জল খেয়ে আপনার কি আমার চলবে না। মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা একটা জাতির কাছে মেডেলের দাম অনেক, হিরোর দাম অনেক। দেশের ছেলে মেয়েদের কাছে একজন হিরো, সে সাঁতারুই হোক বা সেনাপতিই হোক, আদর্শ স্থাপন করে। তবু ওদের মধ্যে তফাৎ আছে। বড় সাঁতারু জীবনের ও প্রাণের প্রতীক, সেনাপতি মৃত্যুর ও ধ্বংসের। সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। যুদ্ধজয়ী সেনাপতি সমীহ পায়, আবার ঘৃণাও পায়, কিন্তু বিরাট সাঁতারু সারা পৃথিবীকে প্রেরণা দেয়। আপনি খালি সাঁতারু সাঁতারু বলছেন কেন? ফুটবল আর ক্রিকেটাররা, এদের নাম করুন। বাঙালিরা যা ভালোবাসে মিটিয়ে তাই তো বলবো। যা খুশি বলুন, কিচ্ছু এসে যায় না। শুধু বলবেন যারা আমাদের জন্য প্রাণ নিয়ে আসে আমরা তাদের অবহেলা করি, ভুলে যাই তাদের খাদ্য দরকার, মাথার উপর ছাদ দরকার, খড়ের চালা হয় যদি তাও। আমরাই বাধ্য করি ওদের উচ্চবৃত্তি করতে, আমরাই তাদের শেখায় চালাকি করতে, মিথ্যে বলতে। এইসব বলার পর আপনার লাইনের কথাবার্তায় চলে আসবেন। খুব কড়া কড়া কথায় গভর্নমেন্টকে এক হাত নেবেন। তাহলে একটু গুছিয়ে লিখে দিন, আমার যেন কারণ তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে। ক্ষিতীশ ভ্রুকুটি করে তাকালো। বিষ্ণুধর তাড়াতাড়ি বলল, এই জন্য নিশ্চয়ই ফি দেব। ফি চায় না, একটা চাকরি চাই, যে কোনো চাকরি, অন্তত 100 টাকার চাকরি। বিষ্ণুধর অবাক হয়ে তাকিয়ে বলল, কোথায় পাবো? আপনার তো ব্যবসা আছে, আমার এখন নিয়মিত টাকার দরকার। এইভাবে বক্তৃতা তো সারা জীবন লেখা যাবে না। আচ্ছা, দেখব খন। আধ ঘন্টার মধ্যেই ক্ষিতীশ লিখে দিল। বিষ্ণুধর চলে যাবার পর রান্না চাপিয়ে দিল। উঠোনের দেওয়ালে গাঁথা বড় হুকে রাবারের দুটো দড়ির প্রান্ত আংটায় বেঁধে আটকাবার কাজে লেগে পড়ল। রাবার দুটোর অপর প্রান্তে দুটো হাতল, এই রাবারের পুলি টেনে ব্যায়াম করবে কোনি। কাজটা শেষ করে সে ছোট পাশ বালিশের মতো চটের থলে 10 পালি ভরতে শুরু করলো। ফ্রি হ্যান্ড ব্যায়ামের সময় ওই ওজন ঘাড়ে নিয়ে কোনিকে ব্যায়াম করতে হবে।
লীলাবতী বাড়িতে ঢুকে ক্ষিতীশের কাজ থেকে অবাক হয়ে বলল, এগুলো আবার যে বার করলে, কি ব্যাপার? কনির জন্য। কে কনি? একটা মেয়ে, ওকে তৈরি করব। মেয়েটার মধ্যে জিনিস আছে, একেবারে আঁকাড়া মাটি, করতে পারলে দারুণ সুইমার হবে। তোমাকে এনে দেখাবো, ভীষণ গরিব। লীলাবতী ঘরে ঢুকে গেল। ক্ষিতীশ ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বলল, ভীষণ গরিব, খেতে পায় না, ভাবছি এখানে ওর খাওয়ার ব্যবস্থা করব। ঘরের মধ্যে থেকে লীলাবতীর শুকনো কণ্ঠস্বর শোনা গেল, ঘরটা নেওয়াই ঠিক করলুম। ওরা রাজি হয়েছে 5,000 টাকা সেলামিতে। এখন টেনে টুনে চলতে হবে, বাজে খরচ একদম বন্ধ। ক্ষিতীশ আর কথা বাড়ালো না। বিকেলে অ্যাপোলোয় গিয়ে দেখলো কনি আসেনি। পরদিন সকালে কনি এলো আধ ঘন্টা দেরিতে। ক্ষিতীশ রেগে তাকে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই কনি বলল, খাবারের বদলে বরং আমাকে রোজ একটা করে টাকা দেবেন। ক্ষিতীশের রাগটা মুহূর্তে অবাক হয়ে গেল। তার মানে রোজ একটা করে টাকা দিতে হবে আমাকে, তুই সাঁতার শিখবি বলে? এটাকে আমার পিতৃদায়? অত খাটাবেন আর খেতে দেবেন না? কনির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ক্ষিতীশ হেসে ফেলল। কনিও হাসল। দুজনের মধ্যে নিঃশব্দে একটা যেন বোঝাপড়া হয়ে গেল। তুই একটা আস্ত শয়তান, আমাকে চিনে ফেলেছিস দেখছি। দাঁড়া, তোকে আগে সাঁতারের মজাটা পাইয়ে দিই, তারপর দেখবো জলে নামিস কি নামিস না। আমি এখন তোকে খাটাচ্ছি, তখন তুই খাটার জন্যে পাগল হয়ে উঠবি। কনি কথাগুলো শুনল মুখে অবিশ্বাসের ভাব ফুটিয়ে। ক্ষিতীশ সেটা লক্ষ্য করে আবার বলল, লেকে 1 মাইল সাঁতরে যে মেয়েটার কাছে হেরেছিস, তার নাম হেয়া মিত্র, নামটা মনে রাখিস। কনির চোখ দুটো সরু হয়ে এলো। মুখ ঘুরিয়ে সে কস্টিউমের কাঁধের পটি ঠিক করে পড়তে লাগলো। মনে রাখিস, অমিয়া বলেছে তোকে পা ধোয়া জল খাওয়াবে। কনি ঘুরে দাঁড়ালো। শীর্ণ দেহটা ঝাঁকিয়ে রুক্ষস্বরে বলল, কস্টিউম 7 দিনে আমি আদায় করব, কিন্তু লাল রঙের আমি পরব না, আমার রং কালো। অমিয়া আর বেলা 50 মিটার কোর্সে কিকিং বোর্ড নিয়ে প্র্যাকটিস করছে। কনি পাড়ের কাছাকাছি। ক্ষিতীশ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে, দু চোখে শুধু অনুমোদন আর কণ্ঠে বিড়বিড়, হারামজাদি কোথাকার, আমাকে নিয়ে এতদিন রসিকতা হচ্ছিল। দাঁড়া, তোর ওষুধ আমি পেয়েছি, হেয়া মিত্তির। ক্ষিতীশ, চলছে কেমন? নকুল মুখুজ্জে রেলিংয়ে হাত রেখে শুকনো গলায় বলল, তুই কি কিছুই খোঁজ রাখিস না? বিএএসএস সিলেকশন কমিটি থেকে আমাকে আউট করে দিয়েছে। এ সবই জুপিটারের ধীরেনের কারসাজি। এদিকে অ্যাপোলোর আর্থিক অবস্থাও ভালো নয়। তুই একটা টাকাওয়ালা লোক জোগাড় করে দিতে পারিস, প্রেসিডেন্ট করে রাখবো। ক্ষিতীশের হঠাৎ মনে পড়ল বিষ্ণুধরকে। বলল, চেষ্টা করব। কিন্তু নকুলদা, বিএএসএ থেকে আউট হয়েছে বলে দুঃখ পাচ্ছ কেন? একটা ক্লাব ঢের বেশি গুরুত্বপূর্ণ স্টেট অ্যাসোসিয়েশনের থেকে। ক্লাবই সুইমার তৈরি করে, ওরা করে মোড়লি। কিন্তু মোড়লদের দলাদলি, ঝগড়া, প্রতিপত্তির লোভ সুইমারের জীবন শেষ করে দিতে পারে। নকুল মুখুজ্জে হেসে উঠে বলল, জেনে রাখো, এবার অ্যাপোলোর কেউ বেঙ্গল টিমে আসছে না, শুধু ওই দুটো মেয়ে ছাড়া। আঙুল দিয়ে সে অমিয়া আর বেলাকে দেখালো। ওরা, জেনে রাখো, সামনের বছরই জুপিটারে ফিরে যাচ্ছে। নকুল মুখুজ্জে চলে যাবার পর ক্ষিতীশ আবার কনুর দিকে মন দিল। হাঁটু ভেঙে পায়ের পাড়ি, হাঁটু ভেঙে, বলে দিয়েছি না, পা যখন পিছনে ঠেলবি তখন হাঁটু ভাঙবে, ওঠার সময় সোজা থাকবে। এই পর্যন্ত চিৎকার করে বলেই তার মনে হলো, অমিয়া আর বেলা শুনে নিয়ে যদি এভাবে কিকিং শুরু করে। তারপরই ভাবলো, এখন আর ওদের পক্ষে আদ্যিকালে সিজার কিক ছেড়ে ওই শক্ত কিকিংয়ে আসা সম্ভব নয়। তা হলেও শুনে নিয়ে যদি ওরা হরিচরণকে বলে দেয়, হরি এটা অন্যদের শেখাতে পারে। হাত নেড়ে ক্ষিতীশ ডাকলো কনিকে। পাড়ের কাছাকাছি আসতেই ঝুঁকে ফিসফিস করে বলল, যা বলছিলুম হচ্ছে না, গোড়ালিটা টান টান থাকবে, এই রকম পিছন দিকে টান করে ঠেলে রাখবি, আর কিক করার সময় যতটা না নিচের দিকে, তার থেকে পিছনের দিকেই পায়ের ধাক্কা বেশি দিতে হবে। এইভাবে সোলান্ডার সাঁতার কেটে 4টে গোল্ড জিতেছে টোকিওয়। আবার কর, 6 ফিট, 1 চক্কর হাত পাড়ি, আর সেই সঙ্গে 6টা করে পা মারবি। করে যা, করে যা। ট্রেনিং শেষে ফেরার পথে ক্ষিতীশ জিজ্ঞাসা করল, তোর দাদার খবর কি রে? আসতে বলিস একদিন, দেখে যাক তুই কেমন শিখছিস। কোনি জবাব দিল না। ক্ষিতীশ লক্ষ্য করল ওর মুখটা কেমন যেন করুণ আর গম্ভীর হয়ে উঠল। দাদার অসুখ হয়েছে, 2 দিন কাজে যায়নি। তাহলে তো দেখতে যেতে হয়। আচ্ছা, পরে একদিন যাব। আর শোন, আজ বিকেলে তোর ওজনটা নেব। এবার থেকে এক্সারসাইজ শুরু করতে হবে, খাওয়াটাও বাড়াতে হবে। ট্রেনিং চার্ট, ডায়েট চার্ট আমি তৈরি করেছি। ভিটামিন কি কি লাগবে সেটা ডাক্তারের সঙ্গে কথা বলে ঠিক করব। হিমোগ্লোবিন লেভেল যদি পারি তো টেস্ট করাবো।
ক্ষিতীশ কথা বলতে বলতে বাজারের কাছে এসে দাঁড়ালো। একটা টাকা কনির হাতে দিয়ে বাজারের দিকে এগোচ্ছে। কনি ডাকলো, খিদা, আর 2টো টাকা দেবেন? তাহলে 2 দিন আমার আর দিতে হবে না। টাকা? কিসের জন্য? ভ্রু কুঞ্চিত হলো ক্ষিতীশের। চাল কিনবো। দাদা তো কাজে যেতে পারছে না। কনি চুপ করে গিয়ে মুখটা ঘুরিয়ে রইল। প্রশ্ন না করে ক্ষিতীশ আরও 2টো টাকা দিল এবং সঙ্গে সঙ্গে বুঝেও গেল প্রতিদিন ডিম কলা খাওয়ার জন্য যে টাকা দিয়েছে সেটা কিসে ব্যয় হয়। ঘণ্টাখানেক পরে ক্ষিতীশ হাজির হলো কনিদের ঘরের দরজায়। তক্তপোষে ময়লা ছেঁড়া কাঁথার উপর কমল শুয়ে, একদৃষ্টে জানলার বাইরের দিকে তাকিয়ে। সব থেকে ছোট ভাই আর মা উনুনে ফুটন্ত ভাতের হাঁড়ির সামনে বসে। ঘরে আর কেউ নেই। ক্ষিতীশ গলা খাঁকারে দিতে কমল তাকালো, অবাক হলো এবং উঠে বসতে গিয়ে দুর্বলতার জন্য টলে পড়ল। আসুন, একটু আগেই কনি বলছিল আপনি একদিন আসবেন। কি আর দেখবেন আমায়? কমল চট করে তার মায়ের দিকে তাকিয়ে নিয়ে গলা নামিয়ে বলল, দেখার আর কিছুই নেই, আমি ফিনিশ হয়ে গেছি। ক্ষিতীশ তক্তপোষের ধার ঘেঁষে বসল। কি হয়েছে, ইনফ্লুয়েঞ্জা? মজা পাওয়ার ভঙ্গিতে হেসে কমল মাথা হেলিয়ে বলল, হ্যাঁ, আপনি কিন্তু বেশিক্ষণ বসবেন না, ছোঁয়াচে রোগটা। ওষুধ খাচ্ছ? কমল প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, কনির দ্বারা কিচ্ছু হবে কি? ও আমাকে রোজ বলে কি কি শিখলো। খুব রোখা মেয়ে। যদি বলে করব তাহলে করবেই। ওকে দিয়ে যদি করাতে পারেন, ওর একটা ভবিষ্যৎ যদি গড়ে দিতে পারেন। হবে, প্রথম প্রথম একটু চঞ্চল ছটপটে থাকে, মন বসলে আমার মনে হয় ও কিছু একটা পারবে। একটা ভাইকে চায়ের দোকানের কাজে দিয়েছি, 15 টাকা মাইনে। কনিকে একটা সুতোর কারখানায় লাগিয়ে দেব ভাবছি। কথাবার্তা বলেছি 60 টাকা দেবে, কিন্তু ওর সাঁতার তাহলে আর হবে না। কনি ঘরে ঢুকলো। ক্ষিতীশকে দেখে অবাকই হলো। দাদার মাথার কাছে দাঁড়িয়ে সে কমলের মাথায় হাত রাখলো। আমি চাই না কনি সাঁতার বন্ধ করুক। আমার নিজের খুব ইচ্ছে হতো বড় সাঁতারু হব, অলিম্পিকে যাব। আমার দ্বারা তো কিছুই হলো না। এখন যদি কনি পারে, আপনি বলছেন ওর হবে? ক্ষিতীশ গম্ভীর স্বরে বলল, যদি খাটে, যদি ইচ্ছে থাকে। কিরে, শুনলি তো? কমল মুখ উঁচু করে তাকালো। ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিচ্ছু নেই। ইন্ডিয়া রেকর্ড ভাঙতে হবে তোকে, তারপর এশিয়ান, তারপর অলিম্পিক। কিরে, পারবি না? কমলের স্বর অদ্ভুত করুণ একটা আবেদনের মতো শোনালো। কনির মুখে ধীরে ধীরে অস্বস্তি, তারপর চাপা ভয় ফুটে উঠল। ঘরের মধ্যে তখন কেউ কথা বলছে না। হাঁড়িতে ভাত ফোটার শব্দটা শুধু সেই মুহূর্তে একটা জীবন্ত ব্যাপার। কমল আবার বলল, পারবি না? কনি আস্তে আস্তে মাথা হেলিয়ে দিল। এতক্ষণ শুনছিলেন মতিনন্দীর উপন্যাস কনির 2য় পর্ব। গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি, অনিমেষ, এবং প্রচ্ছদে তমা। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।